আসসালামু আলাইকুম স্টুডেন্ট, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো স্টুডেন্টস, আজকে আমরা যে লেনদেনটা সম্পর্কে আলোচনা করব তার থিওরি আমরা গত ক্লাসে আলোচনা করেছি। সেটা হচ্ছে বকেয়া। তবে আমরা গত ক্লাসে থিওরির ভিতরে রেখেছিলাম বকেয়া এবং অগ্রিম, এই দুইটা বিষয়। তো আমরা আজকে বকেয়ার লেনদেন নিয়ে বিশ্লেষণ করব। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা অগ্রিম নিয়েও আলোচনা করব। অগ্রিম নিয়ে যে লেনদেনগুলো রয়েছে সেটা আমরা বিশ্লেষণ করব, ডেবিট ক্রেডিট নির্ণয় করব। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ডে আমরা বকেয়ার দুইটা সেকশন, বকেয়া ব্যয় এবং বকেয়া আয়, এই দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং লেনদেন বিশ্লেষণ করব, ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করব। তো স্টুডেন্টস, আমরা যদি একটু রিকল করি, আমরা যারা দেখেছি গত ক্লাসটা, সেটা হচ্ছে বকেয়া বলতে কি বোঝায়। অগ্রিম নিয়ে আজকে আলোচনা করবো, অগ্রিম নিয়ে নেক্সটে। বকেয়া বলতে আমরা বুঝেছিলাম হচ্ছে, সংক্ষেপে বলি, বাকি। বাকি তো আমরা সবাই বুঝি যে টাকা দেওয়া হয়নি, আমরা দোকান থেকে একটা জিনিস কিনলাম, টাকা দেইনি, এটাকে আমরা কি বলি? বাকিতে কিনেছি। তো বকেয়া শব্দের অর্থ হচ্ছে বাকি, টাকাটা এখন আমি দেইনি, ঠিক আছে? তো এখন এই বাকি কথাটা যখন আসলো আমরা বুঝতে পারলাম। এখন আমরা আসি লেনদেন বিশ্লেষণে। ফার্স্টে আমরা ব্যয়, বকেয়া ব্যয় নিয়ে লেনদেন বিশ্লেষণ করব। আচ্ছা, তাহলে আমরা আগে একটা লেনদেন লিখি, তারপরে তো বুঝতে সুবিধা হবে, তাই না? তাহলে এখানে আমরা একটা লেনদেন লিখি, সেটা হচ্ছে যে বকেয়া বেতন, সাপোজ 2000 টাকা, ঠিক আছে? বকেয়া বেতন 2000 টাকা। আমার ব্যবসা প্রতিষ্ঠান বেতন দেয় আমার কর্মচারীদের। তো মাসের সাপোজ 7 তারিখে বেতন দেওয়া হয়। তো এখানে এসে কি হলো, আমার কোম্পানি বেতনটা দেয়নি, এই বেতনটা পরে দিবে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তো এখন আমরা এটা একটা লেনদেন সংগঠিত হলো যে আমরা বেতনটা দিব আমার এমপ্লয়িকে, বাট আমার ব্যবসা প্রতিষ্ঠান দিবে, বাট এখনো দেওয়া হয়নি। এটা আমার একটা বাকি তৈরি হয়েছে এখানে, ঠিক না? সহজ কথায় বাকি তৈরি হয়েছে, যেটাকে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় বলি বকেয়া। এখন তোমাদের একটা ছোট্ট একটা বিষয় বলে রাখি, আমি অবশ্যই এটার উপর একটা ক্লাস নিব তোমাদের। সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতিমালা, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং। এখান থেকে ছোট্ট একটা নীতি, ছোট বলতে একটা খুব গুরুত্বপূর্ণ নীতি আমি তোমাদের আজকে বলতেই হবে, না বললে হবে না। সেটা হচ্ছে অ্যাকুরাল বেসিস, ইংলিশে বলে, এটাকে বাংলায় বলা হচ্ছে বকেয়া ভিত্তিক ধারণা। অর্থাৎ আমাদের বর্তমান পৃথিবীতে, এখন যে কোনো দেশে, পুরো পৃথিবীতে যে হিসাব বিজ্ঞানের নিয়মকানুন ফলো করা হয়, সেটা কিন্তু মূলত স্ট্যান্ড অন, দাঁড়িয়ে আছে হচ্ছে বকেয়া ভিত্তির উপরে, অর্থাৎ বাকির উপরে। অর্থাৎ আমাদের হিসাব বিজ্ঞানের এই বকেয়া ভিত্তিক নিয়ম বা নীতি বা প্রিন্সিপাল অনুযায়ী একটা ব্যবসা প্রতিষ্ঠানে যখনই কোনো ব্যয় সংগঠিত হবে, হোক সেটা বাকিতে, হোক সেটা নগদে, এন্ট্রি করতে হবে। যখনই কোনো আয় সংগঠিত হবে, হোক সেটা বাকিতে, হোক সেটা নগদে, এন্ট্রি করতে হবে। এটা হচ্ছে মূলত অ্যাকুরাল বেসিস বা বকেয়া ভিত্তিক যে নীতি হিসাব বিজ্ঞানের, এটার মূল মন্ত্র। এইটার উপর ভিত্তি করে পুরো পৃথিবীর হিসাব বিজ্ঞান চলতেছে, ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন, লিপিবদ্ধকরণ সব জায়গায় চলতেছে। তো এই নীতিটা কি বলে, যে আমার ব্যয় বা আয় বাকিতে হোক বা নগদে হোক, যখনই হলো, সংগঠিত হলো, যেমন আমাদের এখানে কি সংগঠিত হয়েছে, বকেয়া বেতন 2000 টাকা। সাপোজ আজকে হচ্ছে তোমার 7 তারিখ, 7 তারিখ। তো 7 তারিখে বকেয়া বেতন আমার 2000 টাকা লেনদেন সংগঠিত হয়েছে। কিভাবে সংগঠিত হলো? আমি বেতন পাবে, আমি দেইনি, আমার ওইটা কিন্তু আজকে দেওয়ার কথা ছিল, দেইনি, বাট এটা আমার কি হয়ে গেল, বাকি তৈরি হয়ে গেল। বাট এটা কিন্তু আমার ব্যয়, আজকে যদি দিয়ে দিতাম তাহলে আমার ব্যয় হতো না, এটা তো আমার ব্যয় হিসাবে লিপিবদ্ধ হতো। তো যেহেতু দেইনি, না দিলেও কিছু করার নেই, হিসাব বিজ্ঞানে বকেয়া ভিত্তিক নিয়ম অনুযায়ী, নীতি অনুযায়ী আমাদেরকে এটাকে এন্ট্রি করতে হবে। কি হিসাবে? বকেয়া বেতন হিসাবে। যদি আমরা বেতনটা দিয়ে দিতাম আজকে 7 তারিখে, তাহলে তো সরাসরি আমরা খরচ দেখাই দিতাম। বাট এখানেও খরচ দেখাইতে হবে নীতি অনুযায়ী, বকেয়া ভিত্তিক নীতি অনুযায়ী। কারণ আমার নগদে হোক আর বাকিতে হোক দেখাতেই হবে খরচ, যেদিন যে সময় লেনদেন সংগঠিত হবে। ওকে, তো এখন আমরা একটু চিন্তা করি যে এখানে আমার ডেবিট এবং ক্রেডিট কি হবে। এই লেনদেনটাতে খেয়াল করো তো, যে বেতন হচ্ছে 2000 টাকা দিতে হতো আজকে আমাকে, সেখানে আমি দেইনি, বাকি তৈরি হয়েছে আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। তো আমার ব্যবসা প্রতিষ্ঠানের এই টাকাটা কি দিতে হবে না? আর একটু থিঙ্ক করো, অবশ্যই দিতে হবে। কোনো না কোনো দিন এমপ্লয়িকে আমাকে দিতে হবেই, মাস্ট, মানে এখান থেকে মুক্তির কোনো উপায় নেই। তো যদি দিতেই হয় কোনো না কোনো দিন, এইটা আমার মাথায়, আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা দায় তৈরি হয়ে গেল। দায়, আমার কাছে একটা দায়। সাপোজ তোমার কাছে আমি টাকা পাই, তুমি আমাকে কোনো না কোনো দিন টাকাটা দিতে হবে আমাকে। এটা কি তোমার জন্য কি মানে খুব ভালো
একটা খবর, মানে এটা কি তোমার আয় বা ব্যয় এরকম কিছু না, এটা তোমার দায়, যে আমার একটা দেনা তৈরি হয়ে গেল, ইসে আমাকে ওকে টাকাটা দিতে হবে কোনো না কোনো দিন। সো যখনই আমি দায়বদ্ধ কখন হবো, যখন আমার কাছে কেউ কোনো কিছু পাবে তখন আমি দায়বদ্ধ তার কাছে, ঠিক না? এইখানে কোম্পানি কিন্তু এমপ্লয়ের কাছে দায়বদ্ধ হয়ে গেল, যে দায় তৈরি হলো কোম্পানির জন্য, যে তাকে টাকাটা আমার কোনো না কোনো দিন দিতে হবে, আজকে দেইনি কাল পরশু দিতেই হবে তাকে টাকাটা, এই টাকাটা। তো যখন এরকম দায়টা তৈরি হইলো তখন কিন্তু অটোমেটিক্যালি আমরা বুঝতেছি যে দায়ের কথাটা যখন এসে গেল, যে অটোমেটিক্যালি কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দায়টা কি বৃদ্ধি পেয়েছে, কারণ এই টাকাটা দিতে হবে, নতুন করে জন্ম নিল এই দায়টা। তো দায়টা কিন্তু বৃদ্ধি পেয়েছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। এবং আমরা যদি একটু রিকল করি, দায় এবং আয় বৃদ্ধি পেলে হয় কি ক্রেডিট, সম্পদ ব্যয়ের উল্টোটা, আর হ্রাস পেলে হয় ডেবিট। এখানে কি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে দায়টা, কারণ আমার এইখানে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বৃদ্ধি পেয়েছে। কেন? কারণ এই টাকাটা দিতে হবে কোনো না কোনো দিন, দায়টা সৃষ্টি হয়েছে। তাহলে আমরা পেয়ে গেছি কি ক্রেডিট। আমরা আগে লিপিবদ্ধ করি ক্রেডিটটা, যে আমার কি ক্রেডিট, আমার দায়টা বৃদ্ধি পেয়েছে ব্যবসা প্রতিষ্ঠানের। তো দায়ের নামটা কি? এই দায়ের নামটা হচ্ছে বকেয়া বেতন। এখন স্টুডেন্ট শুধু যদি বেতন দেই, তোমরা একটু খেয়াল করো, শুধু যদি বেতন দেই আমি, বকেয়া বেতন না লিখে দায়ের নাম, বেতন শব্দটার অর্থ আমরা জানি এটা কি জাতীয় হিসাব, ব্যয় জাতীয় হিসাব, বেতন দিতে হয় তাই না, এটা একটা ব্যয়, খরচ। তো শুধু বেতন লিখলে কিন্তু এটা খরচের মধ্যে পড়ে যায়, যার কারণে এখানে দায়ের নামটা কি, এই যে বকেয়া অ্যাড হওয়ার কারণেই কিন্তু এটা দায় সৃষ্টি হয়েছে, বাকি, যার কারণে এই পুরো বকেয়া বেতন এই শব্দটার নামেও এই পুরোটা মিলে একটা হিসাব, এবং এটা কি হিসাব, দায় হিসাব, এর জন্যই দায়টা সৃষ্টি হয়েছে। তাহলে আমরা দায়ের নামটা লিখবো বকেয়া বেতন হিসাব ডেবিট। তাহলে আমরা সরি মিস্টেক, এখানে ক্রেডিট হবে, ওকে, এখানে ক্রেডিট হবে, আমি একটু মুছে ভালো করে লিখে দিচ্ছি। এটা হবে হচ্ছে ক্রেডিট, ওকে। সো আমরা ক্রেডিটটা পেয়ে গেলাম। এখন আমাদের ডেবিটটা কি হবে? বকেয়া বেতন, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দায়টা বৃদ্ধি পেয়েছে, কোনো না কোনো দিন টাকা দিতে হবে, যার জন্য আমাদের বকেয়া বেতন হিসাবটা ক্রেডিট হলো, দায় বৃদ্ধি পেয়েছে, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। অন্যদিকে আমরা কি বলেছি, যে আমার এটা কিন্তু এই আজকে 7 তারিখে আমার এটা একটা ব্যয় সংগঠিত হতো, বাট আনফরচুনেটলি আমি টাকাটা দিতে পারিনি, আমার ব্যবসা প্রতিষ্ঠান আমার এমপ্লয়িকে, কর্মচারীকে টাকাটা দিতে পারিনি, কিন্তু হিসাব বিজ্ঞানে বকেয়া ভিত্তিক অনুযায়ী কিন্তু আমাকে ব্যয় হিসাবে লিপিবদ্ধ করতেই হবে, ম্যান্ডেটরি। আমরা এটা একটু আগে জেনে এসেছি। তাহলে ব্যয় হিসাবে যদি লিপিবদ্ধ করতেই হয়, তাহলে এখানে ব্যয়টা কি, বেতন, ব্যয়টা কি বেড়েছে নাকি কমেছে? যদি ব্যয় হিসেবে লিপিবদ্ধ করতে হয়, তাহলে ব্যয়টা কি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। কিভাবে বৃদ্ধি পেলো? কারণ আমাকে বেতনটা দিতে হবে, আজকে আমার বেতন দিতে হবে, আমার কোম্পানি থেকে টাকাটা চলে যাবে, যাক না যাক সেটা পরের ব্যাপার, বেতনটা দিতে হবে, ব্যয়। তো আমার এখানে ব্যয় বৃদ্ধি পেলে কি হয় আমরা জানি, সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট। তাহলে এখানে ব্যয় যদি বৃদ্ধি পেলে ডেবিট হয়, এখানে ব্যয়ের নামটা কি, বেতন। তাহলে আমরা লিখি বেতন হিসাব ডেবিট। স্টুডেন্টস দেখো, আমাদের বকেয়া বেতনের আমরা লেনদেন নির্ণয়, ডেবিট ক্রেডিট নির্ণয় করলাম, যে আমাদের বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। এখন একটু চিন্তা করো, যদি এই বকেয়া বেতনটা, সাপোজ বকেয়া টকে কিচ্ছু নেই, আমরা আমি তোমাদের একটু সামারি দিয়ে দিচ্ছি যে কেন অ্যাকুরাল বেসিসে আমরা কিভাবে ফলো করি। বেতন সাপোজ আমাদের 2000 টাকা দিয়ে দেওয়া হয়েছে, বাকি নেই, আজকে আমাদের 7 তারিখে লেনদেনটা ক্রিয়েট হয়েছে, বেতন দিতে হবে, আজকে ডেট, আজকে আমরা দিয়ে দিয়েছি, নগদ টাকা দিয়ে দিয়েছি। তো হিসাব বিজ্ঞানে অ্যাকুরাল বেসিস কি বলে, বকেয়া ভিত্তিক ধারণা, আমার নগদে হোক বাকিতে হোক ব্যয় লিপিবদ্ধ করতে হবে। যদি নগদে হয়ে থাকতো তাহলে আমরা কি করতাম, যে বেতন হিসাব তো ডেবিট দিতামই, মাস্ট, এটা তো দিতেই হবে, আমাদের খরচ এন্ট্রি দিতেই হবে খরচ হিসাবে। আর একটা কি হতো, নগদ টাকা কিন্তু চলে যেত আমার ব্যবসায়, আর নগদ টাকা কি, সম্পদ হ্রাস পেল, এখানে চলে যাওয়া মানে কি, ব্যবসা থেকে সম্পদটা চলে যাওয়া মানে সম্পদ হ্রাস পাওয়া, কমে যাওয়া, তখন এই সম্পদ চলে যাওয়ার কারণে সম্পদ হ্রাস পেলে হয় ক্রেডিট। এখানে সম্পদটা কি, নগদ টাকা, তখন নগদ টাকাটা হলো ক্রেডিট, ওইটা হতো নগদ বেসিসে। আচ্ছা, তো চেঞ্জ হচ্ছে কোথায়, চেঞ্জ হচ্ছে এই ক্রেডিটটাতে, আমার বাকিতে হোক আর নগদে হোক, এটা কিন্তু আমার ম্যান্ডেটরি, মাস্ট থাকবেই, এটা আমার রাখতে হচ্ছেই, এন্ট্রি দিতে হচ্ছেই। কেন দিতে হবে? কারণ আমার ব্যয় সংগঠিত হয়েছে, ব্যয় নগদে হোক আর বাকিতে হোক, আমাকে ব্যয় দেখাতেই হবে আমার ব্যবসা প্রতিষ্ঠানে, যে আজকে 7 তারিখে আমার ব্যয় বেতন এত টাকা। যদি নগদ হয় নগদ দিব, বাকিতে হলে আমরা বুঝেছি যে বকেয়া বেতন কোম্পানির জন্য একটা দায়, বাকি তৈরি হয়েছে, তো দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট।
আমাদের দায়ের নামটা কি? বকেয়া বেতন হিসাব ক্রেডিট। আশা করি যে এইখানে এসে এইটুকু বলার পর তোমাদের বকেয়া ভিত্তিক ধারণাটা অনেকটাই ক্লিয়ার হয়েছে। এবার আসি আমরা বকেয়া আয় স্টুডেন্টস। আচ্ছা, তাহলে বকেয়া আয়ে আমরা ডেটটা ধরে নিলাম সেম 7 তারিখ, ঠিক আছে। আমাদের বকেয়ায় আমরা একটা লেনদেন এখানে এন্ট্রি করি। সাপোজ আমাদের লেনদেনটা হচ্ছে যে বকেয়া ভাড়া 2000 টাকা, ঠিক আছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া ভাড়া তো আমরা দেই, আসলে এভাবে থিঙ্ক করবা না। ভাড়া দেখো, আমার যদি ব্যবসা প্রতিষ্ঠানে যদি আমি কোনো গুদাম ভাড়া দিয়ে থাকি, আমার ব্যবসা প্রতিষ্ঠানে কোনো একটা রুম ফাঁকা রয়েছে, আমি যদি অন্য কারো কাছে ভাড়া দিই, তখন কিন্তু ভাড়াটা কি আমি দিব না, আমি পাবো? আমি পাবো, তাই না? এটা যেহেতু আমি ভাড়া পাচ্ছি, সেটা আমার এটা আয়, এই জন্য আমি বকেয়ার নিচে রাখলাম। এবার স্টুডেন্ট চিন্তা করো, আমাদের বকেয়া ভাড়া, আমাদের হিসাব বিজ্ঞানের ওই যে সেম জিনিসটা আসতেছে, বকেয়া ভিত্তিক ধারণা অনুযায়ী আয় নগদে হোক আর বাকিতে হোক, যে তারিখে যখনই সংগঠিত হবে সেটাকে আমার আয় হিসেবে লিপিবদ্ধ করতে হবে। ব্যয় নগদে হোক বাকিতে হোক, যে তারিখে হবে সেই তারিখে আমাকে ব্যয় হিসেবে লিপিবদ্ধ করতে হবে। তাহলে আয়কে যদি আমরা, এবার দেখো ওই ভিত্তিতে আমরা ওই জিনিসটা যখন বুঝতে পারলাম, এটা আমি আগেই অ্যাপ্লাই করতে পারতাম এখানে, বাট তোমাদের বোঝানোর জন্য আমি কিন্তু এটাকে আগে ক্রেডিট তারপর ডেবিট করে তারপর তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এখন দেখো আমরা যেহেতু জিনিসটা বুঝতে পারলাম, দেখো তাহলে আমার আয় বা ব্যয় বাকিতে হোক বা নগদে হোক এন্ট্রি যেহেতু দিতেই হবে ওই দিনে, তাহলে আমার ফার্স্টে কি আয়টা আমাকে এন্ট্রি দিতেই হবে। তাহলে আমার আয় হয়েছে, আয় বেড়েছে না কমেছে? বেড়েছে, কারণ আমি এই 7 তারিখে ভাড়াটা পাচ্ছি। তাহলে আমার এখানে আয় যদি বেড়ে থাকে, আয় বৃদ্ধি পেলে কি হয়? আয় বেড়ে গেলে কি হয়? আয় এবং দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, সম্পদ আর ব্যয়ের উল্টোটা, আর হ্রাস পেলে হয় ডেবিট। তাহলে এখানে আমার আয়টা বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। ক্রেডিট তাহলে আমার হচ্ছে আয়, এবং আয়টা কি? ভাড়া। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ভাড়া, ভাড়া হিসাবটা লিখে দিই আমরা এখানে লিখে দিচ্ছি ভাড়া হিসাব ক্রেডিট। আমাদের আয় হিসাবে লিপিবদ্ধ করে ফেললাম, ওকে। কিন্তু আমাদের ডেবিট তো লাগবে। ডেবিট কি করব? নগদে হোক বাকিতে হোক, আমি বারবার একই কথা বলতেছি তোমাদের বোঝানোর জন্য স্টুডেন্টস, তোমরা অনেকে বিরক্ত হতে পারো, বাট বিরক্ত হওয়ার কিছু নেই, তোমাদের বারবার বলতেছি তোমাদেরকে যাতে মাথায় ঢুকে যায় জিনিসটা। হিসাব বিজ্ঞানে বকেয়া ভিত্তিক ধারণা অনুযায়ী আয় এবং ব্যয় নগদে হোক বাকিতে হোক যখনই হবে, তখনই সেটাকে আমাকে আয় এবং ব্যয় হিসাবে লিপিবদ্ধ দেখাতে হবে। যার কারণে আমরা আমাদের এটা বাকিতে হওয়ার পরেও আমরা আমাদের আয় হিসাবে দেখানো হয়েছে, এটা ভাড়া হিসাব, আয় হিসাব, ক্রেডিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। এখন দেখো ডেবিট কি হবে। এখন আমরা আসি কি নগদ হয়েছে নাকি বাকিতে হয়েছে। এখন আমরা এই বিষয়টা আসবো। সেম এটার ক্ষেত্রে তোমরা কিন্তু এইভাবেই করতে পারো, কিন্তু আমি তোমাদেরকে এটা ভেঙে একদম বুঝিয়ে দিয়েছি, তারপরে এসে তোমাদের বুঝিয়ে দিয়েছি যে কেন আমরা করেছি এটা। যেহেতু আমরা এখন শিখে গেছি, তখন এখন আমরা এটা অ্যাপ্লাই করতেছি এখানে, যে আমরা ফার্স্টে ভাড়াটাকে, আমার আয় যেহেতু হয়েছে, দোকান থেকে ভাড়া পাইছি, গোদাম থেকে, সেই ভাড়াটা আমরা আয় হিসাবে লিপিবদ্ধ করে দিচ্ছি। নগদ বাকি আমি ওটা দেখিনি, আমার দেখার দরকার নেই। ভাড়া আমার আয় হয়েছে, লিপিবদ্ধ করেছি হিসাব বিজ্ঞানের নীতি অনুযায়ী। এখন আমরা দেখবো এটা নগদে নাকি বাকিতে। বকেয়া তার মানে বাকি, বকেয়া মানে বাকি আমরা জানি, তার মানে নগদে হয়নি। তাহলে বাকিতে যদি ভাড়াটা, বাকিতে যদি আয়টা, মানে এই আয়টা যদি বকেয়া হয়, মানে এখনো পাইনি, আমার কোম্পানি পাওয়ার কথা টাকাটা, এখনো এই 2000 টাকা ভাড়াটা আমার কোম্পানি পাইনি, তাহলে এই জিনিসটা কি হবে? এখানে তো আমরা বকেয়া বেতনটা দায় দিয়েছি, কেন? কারণ আমার কোম্পানি দায়বদ্ধ, তাকে কোনো না কোনো দিতে হবে টাকাটা। যখন আমার কাছে কেউ না কেউ টাকা পাবে, তখন এটা আমার দায়। এটা কিন্তু আমার দায় না, এটা কার দায়? যে গুদাম ভাড়াটা আমাকে দিবে তার কাছে এটা দায়। আমরা যে এই যে পাইনি এখনো টাকাটা, এই টাকাটা কিন্তু কোনো না কোনো দিন পাবো। কাল হোক, আজ হোক, পরশু হোক, আমাদের দিতেই হবে টাকাটা। তাকে দিতে হবে কিনা? অবশ্যই দিতে হবে। এখানে তো একটা প্রসিডিউর, এটা একটা অর্গানাইজেশনাল প্রসিডিউর। লেনদেন হচ্ছে, আমার দোকান ভাড়া দিয়েছি, সে আমাকে ভাড়া দিবে, আজ হোক কাল হোক দিবেই সে আমাকে। সো এটা কিন্তু একটা সম্পদ। হিসাব বিজ্ঞানে যখন কোনো কিছু আমরা পাবো কোনো না কোনো দিন, সেটা কিন্তু একটা সম্পদ হিসেবে লিপিবদ্ধ করতে হবে। যে ধারণার উপর ভিত্তি করে আমরা কিন্তু ধারে বিক্রয় করলে দেনাদারকে সম্পদ বানাই। কেন বানাই? কারণ তার কাছ থেকে টাকাটা কোনো দিন পাবো। যদি সম্পদই হয়ে থাকে, সম্পদ এখানে বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? এখানে সম্পদটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, কারণ এই সম্পদটা আমার একই হলো, অর্থাৎ আমি অ্যাচিভ করলাম, আজকে পেলাম। ভাড়াটা আমি নগদ হইলে আজকে পেতাম, বাট কোনো না কোনো দিন তো পাবো। নতুন করে জন্ম হয়েছে এই আয়টার, তো আয়টা নতুন করে জন্ম হওয়ার কারণে আমার সম্পদটাও বৃদ্ধি পেয়েছে অটোমেটিক্যালি। তো সম্পদ যদি বৃদ্ধি পায়, আমরা জানি কি হয়? ডেবিট হয়। সম্পদটা কি এখানে? এই পুরোটার নাম হবে সম্পদ, বকেয়া ভাড়া, বকেয়া ভাড়া বা বকেয়া আয়।
তাহলে আমরা লিখি বকেয়া ভাড়া হিসাব ডেবিট। সো স্টুডেন্টস, এই হচ্ছে বকেয়া ব্যয় এবং বকেয়া আয়ের লেনদেন বিশ্লেষণ। তোমাদের একটু আমি শর্ট সামারি দিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা এই ধরনের লেনদেনে, বকেয়া জনিত কোনো লেনদেনে ফার্স্টে তোমরা লক্ষ্য করবে ব্যয় না আয়, এবং তোমরা মাথায় রাখবে হিসাব বিজ্ঞানের নীতিমালা অনুযায়ী, বকেয়া ভিত্তিক নীতিমালা অনুযায়ী এটা আমাদের ব্যয় বা আয় নগদে হোক বাকিতে হোক আমাকে সেটা ব্যয় হিসাবে দেখাতে হবে বা আয় হিসাবে দেখাতে হবে, নগদে হোক আর বাকিতে হোক। ফার্স্টে আমরা ওই কাজটাই করব। তাহলে আয় হিসাবে লিখতে করতে আয় বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়, ক্রেডিট করছি। ব্যয় যদি আমার ব্যয় সংগঠিত হয়েছে নগদে বাকিতে পরে দেখবো, আমরা আগে দেখবো কি ব্যয়টা সংগঠিত হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে, তাহলে আমার ব্যয় যদি বৃদ্ধি পায়, ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়, আমরা ব্যয়কে ডেবিট করব। এরপরে আমরা ক্রেডিটের অপশনে যাব, যে এখন দেখি নগদে করছে না বাকিতে করছে। এই জায়গায় যদি নগদ হতো তাহলে কি হতো, এখানে কিন্তু নগদান হিসাব হতো। এখানে যদি নগদ হতো এখানে কি হতো, নগদান হিসাব হতো। সম্পদ একদিকে বৃদ্ধি পেয়েছে, এখানে সম্পদ কমে যাচ্ছে ব্যয়ের কারণে। সিম্পল জিনিস, জাস্ট খেয়াল করবে যে বকেয়া ভিত্তিক ধারণা অনুযায়ী আমাদের ব্যয় বা আয় নগদে হোক বাকিতে হোক যখনই সংগঠিত হোক আমাকে সেটা ব্যয় বা আয় হিসাবে লিপিবদ্ধ দিতে হবে।